হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্লাস 11-12 স্টুডেন্টদেরকে নিয়ে। লাস্ট কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ক্লাস কলেজের স্টুডেন্ট, ক্লাস 6 থেকে 8, 9, 10 সব নিয়ে কথা বলা হয়ে গেছে। যারা এখন অবধি দেখোনি দেখে নিতে পারো। যারা এখন ক্লাস 11-12 পড়ছো তাদের এই মুহূর্তে কি করণীয় আছে ইউপিএসসি, ডব্লিউবিসিএস বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, আমি সবটা নিয়ে আলোচনা করব। লাস্ট বেশ কিছুদিন ধরে কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে মেসেজে প্রচুর পেয়েছি যে দিদি ক্লাস 11-এ পড়ি, ইউপিএসসির জন্য পড়তে চাই, দিদি ক্লাস 12-এ পড়ি, ইউপিএসসির জন্য পড়তে চাই, এখন এই মুহূর্তে কি করব, ক্লাস 11-এ বা 12-এ পড়ি। তো অনেককে রিপ্লাই দিয়েছি কমেন্টে, অনেককে বলেছি যে এটা সঠিক বয়স নয়, বাট তারপরেও অনেকবার রিকোয়েস্ট এসছে, তো আমি ভাবলাম যে একটা ভিডিও করেই বলে দিই, বারবার কমেন্টে রিপ্লাই দেওয়া পসিবল নয়। তো যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে এটা কি সঠিক বয়স ক্লাস 11-12-এর পড়াকালীন কি আমরা ইউপিএসসির জন্য পড়বো বা ডব্লিউবিসিএস এর জন্য পড়বো, দ্য অ্যান্সার ইজ নো। ঠিক আছে, একদম কোনো কম্পিটিটিভ এক্সামকেই মাথায় রেখে এই মুহূর্ত থেকে পড়বে এরকমটা নয়। বাট তার মানে এই নয় যে নিজেকে তৈরি করবো না, অবশ্যই নিজেকে তৈরি করব, কিন্তু এমন নয় যে একদম আমি এই মুহূর্তে থেকেই ইউপিএসসির জন্য পড়া স্টার্ট করে দিয়েছি, সিলেবাস দেখে, এই দেখে সেই দেখে, এরকমটা করার কোনো প্রয়োজন নেই। বেশি ওভার প্রেশার করার কোনো প্রয়োজন নেই। এতে শারীরিক মানসিক স্থিতি খারাপ হয়ে যাবে এবং আলটিমেটলি লং টার্মে গিয়ে সেটাই বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। কারণ যখন তুমি ক্লাস 11-12-এ পড়ছো, যতদিনে তুমি ইউপিএসসি দেবে ততদিনে সিলেবাসও বদলে যেতে পারে, ততদিনে অনেক কিছু বদল হতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে করণীয়টা কি? এই মুহূর্তে দাঁড়িয়ে করণীয় হচ্ছে নিজেকে তৈরি করা। সবার আগে একটা কেস স্টাডি বা একটা এক্সাম্পল বলি, তাহলে ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে, আমি যদি টিনা ডাবি ম্যামের কথা বলি, যিনি 2015 বা 2016 সালের ইউপিএসসিতে র্যাঙ্ক 1 হয়েছিলেন এবং খুব অল্প বয়সে, 22 বছর বয়সে, ফার্স্ট অ্যাটেম্পটে। তো কিভাবে হলেন? ক্লাস 8-9 থেকেই মেন্টালি প্রিপেয়ার ছিল যে সে ইউপিএসসি দেবে। ক্লাস মাধ্যমিকের পরে 11-12-এ সেরকমই সাবজেক্ট নিয়েছিল, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই ধরনের সাবজেক্ট রেখেছিল, যে সাবজেক্টটা তাকে আলটিমেটলি ইউপিএসসিতে হেল্প করবে, সেরকম টাইপেরই আর্টসের সাবজেক্ট রেখেছিলেন। এবং বরাবরই টপার ছিলেন, মাধ্যমিকেও টপার ছিলেন, উচ্চ মাধ্যমিকেও টপার ছিলেন, প্রত্যেকটা সাবজেক্টে 99, 100 সিবিএসই বোর্ড থেকে এইভাবে করেই পেয়ে উচ্চ মাধ্যমিকও পাশ করে। পলিটিক্যাল সায়েন্সে অনার্স করে বোধহয় লেডি শ্রীরাম কলেজ থেকে দিল্লিতে, এবং তারপরে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করছে, পলিটিক্যাল সায়েন্সই ইউপিএসসিতে অপশনাল হিসাবে রাখে। এবং পুরোটা কি ছিল? একটা ছকে বা একটা সুন্দর স্ট্র্যাটেজাইজ ছিল, বাবা মায়ের কন্ট্রিবিউশন ছিল এবং ওনার হার্ডওয়ার্ক ছিল, দুটোই ছিল, বাট পুরোটা কিন্তু একটা প্রপার স্ট্র্যাটেজিতে ছিল। হ্যাঁ, এইবার বিষয়টা হয় কি, ওনার দুজন ওনার বাবা মা দুজনেই হচ্ছে সিভিল সার্ভিসের বা হচ্ছে ইউপিএসসির আন্ডারে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসের আন্ডার থেকে বিলং করে। তো যার ফলে ওয়েল এডুকেটেড ফ্যামিলি হওয়ার ফলে তাকে ছোট থেকে গাইড করতে পেরেছে। সো সঠিক গাইডেন্সটা কিন্তু কোনো টিচার হোক, মেন্টার হোক বা বাবা মা হোক, কাউকে না কাউকে দিতে হয়। ভুল ডাইরেকশনে পড়াশোনা করে কিন্তু আলটিমেটলি অনেকটা বেশি সময় লেগে যায় যে কোনো চাকরি পেতে, সেটা যে কোনো এক্সাম হতে পারে। কারণ আলটিমেটলি কোনো না কোনো একটা চাকরির দিকে তো ছেলেমেয়েরা, বেশিরভাগ ছেলেমেয়ে যায়। বাট তোমার যদি মনে হয় যে না, তুমি কম্পিটিটিভ লাইনে যেতে চাও না, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই নয়। কারণ আমার চ্যানেলটা কম্পিটিটিভ এক্সামের জন্যই বা ইউপিএসসি, ডব্লিউবিসিএস এর জন্য। যদি তোমার মনে হয় তুমি অন্য কিছু হতে চাও, ডেফিনেটলি ইউ ক্যান গো ফর ইট, তাতে কোনো অসুবিধা নেই, যে কোনো ফিল্ডে সাকসেস পাওয়া নিয়ে কথা। তো যদি তোমার মনে হয় তুমি ইউপিএসসি, ডব্লিউবিসিএস বা যে কোনো আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে তৈরি করতে চাও, তাহলে এই ভিডিওটা দেখো। তা প্রথমেই বলবো, সেটা হচ্ছে নিজেকে তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ধরো তুমি যারা এই মুহূর্তে ক্লাস 11-12-এ পড়ছো, যারা মাধ্যমিক দিয়েছো এবছর, তাদের ভিডিও আমি অলরেডি বলে দিয়েছি। বাট যারা 11-12-এ পড়ছো, তোমরা অলরেডি সাবজেক্ট নিয়ে ফেলেছো, ঠিক আছে? হতেই পারে তোমাদের আর্টসের সাবজেক্ট নয়, অন্য সাবজেক্ট। তার মানে কি যারা সায়েন্স নেয় তারা কি পাস করে না? এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভুল কথা। যদি তাই হতো তাহলে ইউপিএসসিতে সব থেকে বেশি পরিমাণ ডাক্তার, ইঞ্জিনিয়াররা আইএস হতো না। সবচেয়ে বেশি পরিমাণ ডাক্তার, ইঞ্জিনিয়াররাই আইএস হয়। তার মানেটা কি? তার মানে এখানে হার্ডওয়ার্কটা ম্যাটার করে, এখানে তোমার কোয়ালিটিটা ম্যাটার করে। সে তুমি যে কোনো ফিল্ড থেকে বিলং করো না কেন, যে কোনো স্ট্রিম থেকে আসো না কেন, ডাজ নট ম্যাটার। কারণ হচ্ছে যারা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং অলরেডি আগে যেই নিট ক্র্যাক করেছে, তারা যথেষ্ট হার্ডওয়ার্কিং স্টুডেন্ট, তারা স্টুডিয়াস স্টুডেন্ট, তারা পড়াশোনা করা স্টুডেন্ট। তো যারা ওই এক্সামের মতো এক্সামটাকে ক্র্যাক করতে পারে, তারা এই কম্পিটিটিভ এক্সামগুলোকেও ক্র্যাক করতে পারে। সেই কারণেই তারা কিন্তু প্রচুর পরিমাণে তাদের ব্যাকআপ থাকে। তারা এইভাবেই আসে এবং এভাবেই বলে যে আমরা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংটা পাস করে রেখেছি, ইউপিএসসিতে আনসার্টিনিটি প্রচুর বেশি, প্রচুর কম্পিটিশন। যদি বাই চান্স না হয়, তাহলে অ্যাটলিস্ট আমরা ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাবো, আমরা ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে পারবো। বা লয়ার হওয়ার পরে অনেকে আসে কেন? যাতে ল প্র্যাকটিস করতে পারি অ্যাজ আ ব্যাকআপ হিসেবে। ইভেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাস করে তারপরে ইউপিএসসি ক্র্যাক করেছে, এরকমও আছে। আমাদের কলকাতাতেই রৌনক আগরওয়াল স্যার আছে, যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সি এর মতো এক্সামকে ক্র্যাক করেছিলেন অ্যাজ আ ব্যাকআপ হিসেবে। সো পড়াশোনাটা এই মুহূর্তে দাঁড়িয়ে পড়াশোনাটা বেশি ইম্পর্টেন্ট, যাতে তুমি মাথায় একটা জিনিস থাকে যে এটা যদি না হয় তবু আমার জন্য আরেকটা জিনিস আছে, ঠিক আছে? সো এরকমটা একদম ভাববে না যে আমি যদি আর্টসের এই সাবজেক্টগুলো না নিই তাহলে আমি পাস করবো না, এটা সম্পূর্ণ
ভুল কথা। তুমি যেখান থেকে বিলং করো না কেন তোমাকে কি হতে হবে, তোমাকে একজন গুড স্টুডেন্ট হতে হবে, ভালো স্টুডেন্ট হতে হবে। আর ভালো স্টুডেন্টের গুণ এটাই থাকে, ভালো স্টুডেন্ট কখনো এটা দেখে না যে আমি কোন এক্সাম ক্র্যাক করবো। ভালো স্টুডেন্ট এটা দেখে এই মুহূর্তে আমার যে কর্মটা আছে আমি সেটা সঠিকভাবে করব। এই মুহূর্তে আমি যদি সায়েন্সের বিলং করি সেই সাবজেক্টে আমি নিজে 200% দেবো, সেই সাবজেক্টে আমি 90-এর ওপর নাম্বার পাবো, 95 পাবো, 90 পাবো। কারণ এখন প্রচুর নাম্বার ওঠে, এখন বোধহয় প্রজেক্ট হয়ে গেছে, এমসিকিউ হয়েছে, এখন নাম্বার খুব সহজেই তোলা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে কি হচ্ছে, এই মুহূর্তে তোমাকে ভালো স্টুডেন্ট হতে হবে। তুমি যে সাবজেক্টই চুজ করে ফেলো না কেন, কারণ 11-12-এ পড়ছো যখন ডেফিনেটলি আগের বছরই সাবজেক্ট চুজ হয়ে গেছে, তো এই মুহূর্তে তোমার করণীয় হচ্ছে যেটা আছে সেটাতে নিজের 200% দাও এবং সেই সাবজেক্টটাকে এমনভাবে তৈরি করো যাতে পরে সেই সাবজেক্টটাকে তোমাকে আবার ফেরত মানে দেখতে না হয়, বা এরকম গিল্ট ফিলিং না হয় যে আমি সেই সময় সাবজেক্টটাকে ভালো করে রেডি করিনি, আমাকে এখন আবার রেডি করতে হচ্ছে। কারণ এই জিনিসটা মাথায় রাখবে, 11-12-এর এনসিইআরটি ছেলেমেয়েরা আবার পড়বে। ক্লাস এই যে যখন আমরা কম্পিটিটিভের ব্যাচ পড়াবো তখন আমরা কি করবো, 6 to 12-এর এনসিইআরটিটাই আগে পড়তে বলবো। তো স্বাভাবিকভাবে, বা খুব বেশি হলে অনেকে 6 to 12 পড়ে না, অনেকে 11-12 পড়ে, 6 to 10টা বাদ দেয়। তো তোমার এই মুহূর্তের কাজ কি, তবু আমি বলে দিচ্ছি, যদি একান্তই তুমি করতে চাও সেক্ষেত্রে কি করতে পারো, তুমি ক্লাস 11-এ যদি পড়ো, লাইক তুমি বেঙ্গলি মিডিয়ামে পড়ো, আমি ধরলাম তুমি বেঙ্গলি মিডিয়ামে পড়ো, যারা ইংলিশ ভার্সনে পড়ছো তাদের কথাটাও আমি বলবো। ধরো তুমি বেঙ্গলি মিডিয়ামে পড়ো, তাহলে তুমি কি করবে, ইংলিশ ভার্সনের 11-এর এনসিইআরটি পড়ো, ঠিক আছে? ইংলিশ ভার্সনের 11th এনসিইআরটি পড়ো। কোন এনসিইআরটিটা পড়বে বলে দিচ্ছি, লাইক হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই 4টে সাবজেক্টের এনসিইআরটি এই মুহূর্তে পড়তে পারো, ঠিক আছে? এইটা গেল হচ্ছে যদি তুমি বেঙ্গলি মিডিয়ামে পড়ো। ইভেন তুমি যদি 12-এ পড়ো তাহলেও তুমি কি করবে, ইংলিশ ভার্সনের 12-এর এনসিইআরটি পড়বে। কোন কোন সাবজেক্টের, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স। কেন বলছি, তুমি যে সাবজেক্টটা পড়ছো অলরেডি সেই সাবজেক্টেরই ইংলিশ ভার্সনটাকে পড়ো যদি তোমার মনে হয়, ঠিক আছে? আর যদি ধরো তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড না হও, আমি ধরছি এটা ধরো আর্টসের জন্য বললাম, যারা ধরো আর্টস ব্যাকগ্রাউন্ড নয়, বা অন্যান্য সাবজেক্টও তো থাকে, লাইক ধরো সোশিওলজি থাকে, সাইকোলজি থাকে, অ্যানথ্রোপোলজি থাকে, আরও কত কি সাবজেক্ট থাকে, ফিলোসফি থাকে, এডুকেশন থাকে। তো তোমার যদি মনে হয় অ্যাটলিস্ট ফিলোসফি, সোশিওলজি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, এডুকেশনটা বাদ দিয়ে যাও, কারণ এডুকেশনের এনসিইআরটি আমার মনে হয় না আছে বলে, মেবি থাকতেও পারে, বাট চাকরির পরীক্ষায় তার কোনো মূল্য নেই, ঠিক আছে? চাকরির পরীক্ষায় লাগবে না। তো সুতরাং সোশিওলজি, ফিলোসফি, এডুকেশন, সাইকোলজি, এই ধরনের সাবজেক্টগুলোকেও তুমি চাইলে ইংলিশ ভার্সনে পড়তে পারো। টোটালি তোমার উপর ডিপেন্ড করছে, যে সাবজেক্টটা তোমার বেঙ্গলি ভার্সনে রয়েছে, বাংলা মিডিয়াম থেকে যারা 11-12 করছো তারা সেটারই সেম সাবজেক্টেরই ইংলিশ ভার্সন পড়ো। এতে তোমার অ্যাট এ টাইম অনেকগুলো কাজ হবে। তোমার কি হবে, তোমার ইংলিশ রেডি হচ্ছে, ভালো ইংলিশটা তৈরি হবে, অ্যান্সার রাইটিং, কোশ্চেন অ্যান্সার যখন তোমাদের লিখতে হবে সেখানে তোমার নলেজ বেস বেশি হচ্ছে, তোমার ইংলিশের বেস তৈরি হচ্ছে, ভোকাবুলারি ভালো হচ্ছে। তোমার এই যে ধরো যে টার্মটা তুমি বাংলায় পড়ছিলে হিস্ট্রিতে, সেটাকে ওই সেম টার্মটাকে ইংলিশে এইটা বলে তুমি হয়তো জানতে না, কারণ তুমি তো হিস্ট্রিটা ইংলিশে পড়োনি কখনো। তো তুমি প্রথমবার পড়ছো, পড়ার ফলে তোমার কি হচ্ছে, তুমি অনেক নতুন নতুন টার্ম জানছো যে ও আচ্ছা এটাকে বাংলা এটা বলে, ইংলিশে এটাকে বলে, ঠিক আছে? তো যার ফলে কি হবে, তোমার অনেক হেল্প হবে। তোমার যদি জিওগ্রাফি বাংলায় ভার্সনে তুমি পড়ো, সেটা তুমি এনসিইআরটি ইংলিশ ভার্সনে পড়লে তোমার নলেজ বেস অনেক খুলবে। এনসিইআরটিতে অনেক ইনফরমেশন থাকে, প্রচুর নলেজ থাকে, ভালো লিউসিড ল্যাঙ্গুয়েজে গল্পের মতো লেখা থাকে, সব দিক থেকে হেল্প হবে। তোমার চাকরির পরীক্ষার কন্টেন্ট আসবে, তোমার ইংলিশ রেডি হবে, সব কিছু রেডি হবে, এবং তোমার স্কুলের এক্সামের নাম্বার ভালো হবে, কারণ তোমার বন্ধুরা শুধুমাত্র বাংলা ভার্সনের ওই একটা বই পড়ছে, আর তুমি তার সাথে ওই সেম সাবজেক্টে সেম টপিকের আবার একটা ইংলিশ বইও পড়ছো। তো স্বাভাবিকভাবে তোমার নলেজ বেস বেড়ে যাবে, তোমার নলেজ বেস ভালো হবে, অ্যান্সার রাইটিং ভালো হবে, এবং তুমি স্কুলের অন্যান্য বন্ধুদের থেকে বেটার রেজাল্ট করবে, ঠিক আছে? সেই সাবজেক্টটাই পড়ো যেটা তোমার 11-12-এ রয়েছে। ধরো তুমি সায়েন্স থেকে বিলং করো, এগুলো আর্টসের সাবজেক্ট গেলো, ধরো তুমি সায়েন্স থেকে বিলং করো, সায়েন্স থেকে হলে তুমি কি করবে, সায়েন্স থেকে হলে তুমি সেইটারই, যদি বাংলা মিডিয়াম হও তাহলেও ইংলিশ ভার্সনে করতে পারো, স্পেশালি ম্যাথটা অবশ্যই করতে পারো। কারণটা আমি বলে দিই, কারণ হচ্ছে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো অ্যাডভান্স লেভেলে চাকরির পরীক্ষায় থাকে না। হ্যাঁ, যদি তোমার মনে হয় তুমি সিজিএল, ব্যাঙ্কিং এই ধরনের এক্সামে যেতে চাইছো, বা অন্যান্য এমন কোনো প্রফেশনে যেতে চাইছো যেখানে অ্যাডভান্স লেভেলের ম্যাথ বা অ্যাডভান্স লেভেলের সায়েন্স থাকে, চাইলে করতে পারো, কোনো আপত্তি নেই। বাট যত ম্যাথটা অতি অবশ্যই করো। কেন বলছি, যত দিন যাচ্ছে সিস্যাটের পেপার যথেষ্ট টাফ হচ্ছে ইউপিএসসি প্রিলিমসে। সো সিস্যাটের পেপার টাফ হওয়ার জন্য কিন্তু ইংলিশ ভার্সনের 11-12-এর ম্যাথগুলোও একবার প্র্যাকটিস করে রাখাটা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে? কারণ যেহেতু যত দিন যাবে এবং তোমরা যখন এক্সাম দেবে তখন কম্পিটিশন আরও বাড়বে, কোশ্চেনের টাফনেস আরও বাড়বে। তো সুতরাং কোনো কিছুই ছাড়ার নেই। যদি তুমি বেঙ্গলি ভার্সনের সায়েন্স পড়ছো তাহলে তুমি চাইলে আর্টসটাও, মানে তোমার হচ্ছে ইংলিশ ভার্সনের যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে সেগুলো চাইলে পড়তে পারো, ঠিক আছে? আর যদি তোমার মনে হয় যে না, আমি এই টাইমটাতে ইংলিশ ভার্সনটা না পড়ে রাদার আমি 11-এর, আমি ক্লাস 11-এ পড়ি, 11-এর যে আর্টসের এনসিইআরটি আছে আমি সেটা পড়তে চাই, করতে পারো। বাট এটা তোমাকে একটু ওভার বার্ডেন দেবে বা প্রেশার দেবে। আমি আবারও বলছি,
কারণ হচ্ছে যেহেতু তুমি বেঙ্গলি ভার্সনে সায়েন্সের থেকে পড়ছো বা সায়েন্সের এমনি একটু প্রেশার বেশি থাকে, প্র্যাকটিক্যাল থাকে, কলেজ যেতে স্কুল যেতে হয়, তো তারপর আবার যদি তুমি আর্টসের এনসিইআরটিটাকে ওর মধ্যে অ্যাড করো, আর্টসের এনসিইআরটিতেও আবার তোমাকে একটা প্রেশার দিতে হবে ব্রেনের ওপরে, যেটা কিনা তোমার একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে 11-12 রেজাল্টে। তো আমি হাইলি রেকমেন্ড করবো যারা সায়েন্স থেকে বিলং করো সায়েন্সের বেঙ্গলি ভার্সন পড়লে ইংলিশ ভার্সনের এনসিইআরটি করো, যারা আর্টস থেকে বিলং করো আর্টসের যেটা তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টেরই যদি ইংলিশের এনসিইআরটি থাকে সেইটা তুমি এনসিইআরটি করো, ঠিক আছে? যেমন ধরো সংস্কৃতের এনসিইআরটি হয় না, মানে হলেও সেটা সংস্কৃতি হবে, সেটার কোনো ইংলিশ ভার্সন হবে না, কারণ ওটা একটা লিটারেচারের আবার কোনো ভার্সন হয় না, লিটারেচার যে ল্যাঙ্গুয়েজ সেটাই থাকবে। তো সেরকম সাবজেক্টে তো তুমি এনসিইআরটি পাচ্ছ না, যেটা এনসিইআরটি অ্যাভেলেবেল আছে সেটারই তুমি সেই ক্লাসের 11-এ পড়লে 11-এ, 12-এ পড়লে 12-এর যে ক্লাসেরটা করছো সেই ক্লাসেরই এনসিইআরটি করো, ঠিক আছে? এইটা গেল বাংলা মিডিয়ামে যারা। এবার ধরো তুমি কমার্সের হও, সেক্ষেত্রে কমার্সের আমি যতদূর জানি কমার্স পুরোটাই বোধহয় ইংলিশ ভার্সনই থাকে, আমি জানি না কমার্স বাংলা ভার্সন আদৌ থাকে কি থাকে না, আমার খুব একটা নলেজে নেই। যদি থাকে তাহলে তুমি চাইলে করতে পারো, লাইক ইকোনমিক্সটা তোমাকে হেল্প করবে কম্পিটিটিভ এক্সামে, আদারওয়াইজ ফাইন্যান্স বা আদার্স অ্যাকাউন্টেন্সি এগুলো খুব একটা কম্পিটিটিভ এক্সামে হেল্প করে না। হ্যাঁ, ব্যাঙ্কিংয়ের সার্ভিসে যদি তুমি যেতে চাও, ব্যাংকের পিওটিও এই ধরনের যদি তোমার টার্গেট থাকে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ আমার খুব একটা নলেজে নেই ওই কারণ কমার্সের কী সাবজেক্ট হয় না হয় আমি খুব একটা জানি না। ওই স্ট্যাটিস্টিক্স হতে পারে, ইকোনমিক্স হতে পারে, অ্যাকাউন্টেন্সি এইগুলো হয়তো আছে, ফাইন্যান্স, তো সেইগুলোর মধ্যে ইকোনমিক্সটা ইউপিএসসি ডাব্লিউবিসিএস এগুলোতে হেল্প করে, ঠিক আছে? এইবার ধরো তুমি নিজে সিবিএসসি বোর্ড থেকেই বিলং করো বা আইসিএসসি বোর্ড থেকেই বিলং করো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হয়েছে, তোমার যেহেতু এগুলো সব অলরেডি ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, তো এখানে তোমার আলাদা করে ইংলিশ রেডি হওয়ার কোনো ব্যাপার নেই। তুমি নিজে যেহেতু ছোটো থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে এসছো, সেহেতু তুমি নতুন করে আবার কি ইংলিশ রেডি করবে? অবভিয়াসলি তোমার ইংলিশ ভালো রেডিই আছে, ডেফিনেটলি ইংলিশ ভার্সনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, ভালো রেজাল্ট করে ডেফিনেটলি ভর্তি হয়েছো। তো সেক্ষেত্রে যদি তোমার মনে হয় যে না আমার ইংলিশ অতটা ভালো নয়, তাহলে তুমি এনসিইআরটি পড়তে পারো। আর যদি তোমাদের মনে হয় যে না আমার ইংলিশ রেডি আছে, আমার জিএসএস সাবজেক্টও রেডি আছে, আমি আর নতুন করে প্রেশার নিতে চাই না, নিও না, কোনো অসুবিধা নেই, এটা সম্পূর্ণ নিজের চয়েসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আর এর সাথে সাথে যেটা করবে সেটা হচ্ছে একটা হবি পারসিউ করবে, অতি অবশ্যই একটা হবি পারসিউ করো, যাতে সেটা তোমাকে আলটিমেটলি হেল্প করে কোথায়, ইন্টারভিউ বোর্ডে অ্যাটলিস্ট মিনিমাম একটা। যদি কেউ অলরেডি কিছুতে ভর্তি হয়ে থাকো, কিছু শিখছো, খুব ভালো কথা, সেটা যেটা খুশি হতে পারে তোমার পছন্দের, নাচ গান, ছবি আঁকা, আবৃত্তি বলা, ক্যারাটে করা, সাঁতার করা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যেটা খুশি আমি বলছি কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই করতে হবে, এমন যে কোনো কিছু প্রোডাক্টিভ যেটা তোমার করলে কিছু তোমার কোয়ালিটি বাড়বে, তোমার হবি হিসাবে থাকবে, তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে। তো যেটা তোমাকে কি করবে, একটা রিক্রিয়েশন, মেন্টালি একটা পিস দেবে। সারাদিনের যখন তুমি পড়াশোনার পর এক্সস্টেড থাকবে, সেই জিনিসটা করলে বা দেখলে তোমার মনটা একটু রিফ্রেশ হবে, একটু রিল্যাক্স হবে। সেরকম যে কোনো কিছু একটা হবি পারসিউ করো, যদি অলরেডি কিছু করে থাকো সেটাই কন্টিনিউ করো, ওটাতে বেস্ট দাও। আর যদি এখন অবধি যারা কিছু করছো না, তারা অতি অবশ্যই যে কোনো একটা হবি বা যে কোনো একটা কিছু ক্লাসে জয়েন করো, যেখান থেকে তোমরা সেই জিনিসটা করবে। তাহলে কি হবে, আলটিমেটলি তোমার ইন্টারভিউ বা ইউপিএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, ইন্টারভিউ বোর্ডে তোমাকে একটা গুড ইম্প্যাক্ট ফেলবে। প্লাস যেহেতু স্কুলে পড়ছো, স্কুলের পড়াশোনাটা সেইভাবে রেডি করো, কারণ যারা 11-12-এ পড়ছো তাদের এখন আর সেই অপশান নেই যে তোমরা নতুন করে কোনো সাবজেক্ট চুজ করতে পারবে। বাট এটা চেষ্টা করবে যেটা তোমাদের হাতে রয়েছে, সেটা হচ্ছে এইচএসের সব থেকে বেস্ট রেজাল্টটা দেওয়া, এইচএসের রেজাল্টটা যেন সব থেকে বেস্ট হয়, যাতে তোমরা একটা ভালো কলেজে চান্স পাও, গুড কলেজ, এইগুলো তোমাদের হাতে রয়েছে। যেটা হয়ে যায় সেটা আর আমাদের হাতে থাকে না, ভালো কলেজে চান্স পাও। অনার্স, এখন বোধহয় অনার্স টার্মটা উঠে গেছে, শুনলাম আগের দিন কেউ বলছিল মেজর মাইনার হয়ে গেছে, বোধহয় মেজর নিতেই হবে। তো স্বাভাবিকভাবে একটা মেন্টালিটিতে রাখবে যে আমি এই সাবজেক্টে অনার্স করবো বা মেজর হিসাবে এই সাবজেক্টটা নেবো, তো সেই সাবজেক্টটাকেই আমি অপশনাল হিসাবে রাখবো, যাতে আমার এক কাজে দুই কাজ হয়ে যায়, আমাকে ডবল করে আবার পরে যাতে খাটতে না হয়। যে সাবজেক্টে আমার কলেজে বেস্ট, মানে স্কুলে ভালো রেজাল্ট করবো, সেইখান থেকে কলেজে সেই সাবজেক্টে অনার্স বা মেজর হিসাবে নেব, সেটাকেই আমি অ্যাজ এ অপশনাল সাবজেক্ট হিসাবে রাখবো। এবং এই যে 3-4 বছর যেটা আমি পড়বো কলেজে, 3-4 বছরে যে সাবজেক্টে আমি পড়বো অনার্সের, সেই সাবজেক্টে এমনভাবে রেডি করে নেবো যাতে আমাকে তখন অপশনাল পেপার নিয়ে আর চিন্তা করতে না হয়, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে। অপশনালের লিস্টে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এডুকেশন, এই ধরনের সাবজেক্ট থাকে না, আদারওয়াইজ সব থাকে। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি অপশনালের কী কী সাবজেক্ট রয়েছে না রয়েছে, বোধহয় এইচএসের যে 2024-এর এইচএসের ভিডিওটাতে আমি বলে দিয়েছিলাম কোন কোন সাবজেক্ট রয়েছে, একবার দেখে নিও। ইউপিএসসি 2024-এর নোটিফিকেশন আমার টেলিগ্রাম চ্যানেল পূজা চক্রবর্তী এডুকেশনে দেওয়া আছে, সেখানে রয়েছে, ঠিক আছে? আর যদি একান্তই খুঁজে না পাও আমাকে একবার কমেন্টে জানিও, আমি ছবিটা তুলে পাঠিয়ে দেবো টেলিগ্রামে। তো এইগুলো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই করো, এর থেকে বেশি কোনো প্রেশার নিও না। এই মুহূর্তে মাথায় এটার থেকে ভুলে যাও যে আমাকে এই মুহূর্তে থেকেই পড়া স্টার্ট করতে হবে, এইভাবেই আমাকে একটা স্ট্র্যাটেজাইজ করতে হবে, এইভাবে বানাতে হবে, এরকমটা নয়। স্কুলের পড়াশোনাটা তোমার দিনের 80% বা 90% সময় স্কুলের পড়াশোনাতেই যাবে, বাকি 10-20% মানে দিনে 1 ঘন্টা, নট মোর দ্যান 1 আওয়ার। তোমার যদি মনে হয় তুমি দিনে 1 ঘন্টা এনসিইআরটি পড়তে পারো, দিনে 1 ঘন্টা, তার বেশি আমি বলবো না।
স্কুল যেতে হবে, পড়ার ব্যাচ থাকে, তারপর নিজেদের স্কুলের পড়াশোনাটা থাকে, তারপরে তোমার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের এনসিইআরটি তুমি দিনে 1 ঘন্টা সোম থেকে শুক্র পড়তে পারো। এইবার যারা এনসিইআরটি পড়ছো নিজে থেকে পড়তে পারো, খুব ভালো কথা। যদি একান্তই অসুবিধা না হয় মানে যদি মনে করো যে না দিদি আমি একাই পড়তে পারবো, বা বাবা মা হেল্প করে দিতে পারবে, বাবা মা ওয়েল এডুকেটেড আছে, আমাকে এনসিইআরটিতে কোনো অসুবিধা হলে বলে দিতে পারবে, খুব ভালো কথা, কোনো টিচারের কাছে যাওয়ার দরকার নেই। বাট একান্তই যদি মনে হচ্ছে বাবা মা হেল্প করতে পারছে না, বা তোমারও ইংলিশের বেস এতটাও ভালো না যে তুমি নিজে এনসিইআরটিটা পড়ে বুঝতে পারছো, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, সেক্ষেত্রে আমি পড়াই। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, যারা 11-এ পড়ছো 11-এর এনসিইআরটির ব্যাচে ভর্তি হতে পারো, 12-এ যারা পড়ে 12-এর এনসিইআরটির ব্যাচে ভর্তি হতে পারো। কারণ সেই ব্যাচে এনসিইআরটি প্লাস যারা ইংলিশ ভার্সন, মানে আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টই পড়িয়ে থাকি, আর্টস গ্রুপের, সায়েন্স নয়, কিন্তু আবারও বলছি আমি পড়াই কোনগুলো, আর্টস গ্রুপের। আমার যেহেতু ইংলিশ অনার্স ছিল, আমি ইংলিশ আর আর্টস এই দুটো সাবজেক্টই পড়াই, লাইক হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, আর তার সাথে হচ্ছে তোমার ইংলিশটা যেটা থাকে, ঠিক আছে। সো সেরকম চাইলে যদি একান্তই কারোর মনে হচ্ছে যে নিজে পারছো না, তবেই কোনো টিচারের হেল্প নিতে পারো, আদারওয়াইজ যদি নিজে করতে পারো খুব ভালো কথা, কোনো প্রবলেম নেই তাতে। তো সেক্ষেত্রে 11-12-এর এনসিইআরটির যে ব্যাচগুলো থাকে সেগুলোর সাথে সেটা অফলাইন অনলাইন সব রকম থাকে। স্কুলের বাচ্চাদের অফলাইন অনলাইন থাকে, বাট কলেজ যারা চাকরির পরীক্ষা তাদের এখন এই মুহূর্তে শুধুমাত্র অনলাইনটাই হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো একবার এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই করো, এর থেকে বেশি আর এই মুহূর্তে কিচ্ছু করতে হবে না। চাইলে একটু খবর দেখতে পারো, লাইক ইউটিউবে একটা চ্যানেল আছে, সার্চ করবে সাংসদ টিভি, আগে রাজ্যসভা টিভি নামে ছিল, সেই সাংসদ টিভিতে খবর হয় সকালবেলা, 30 মিনিটস নিউজ বুলেটিন হয়, সেটা দেখতে পারো। তারপরে ধরো তোমার কোনো একটা নিউজ পেপার পার্টিকুলার, যে কোনো একটা, সেটা বাংলা ভার্সন হতে পারে, ইংলিশ হতে পারে, টেলিগ্রাফ হতে পারে, ডি টেলিগ্রাফ আছে, আনন্দবাজার পত্রিকা আছে, ঠিক আছে, যে কোনো একটা নিউজ পেপার নেবে, নিয়ে সেখানে যে সম্পাদক এডিটোরিয়াল যে পেজটা থাকে সেটা একবার একটু পড়ার চেষ্টা করতে পারো। দিনে 5-7 মিনিট, 10 মিনিট একটুখানি খবর, 30 মিনিট খবর দেখা, মানে তোমার সময় অনুসারে কলেজের স্কুলের পড়াশোনাকে কোনো রকমভাবে স্যাক্রিফাইস করা যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না। সেগুলো করার পর তোমার যখন বোরিং লাগছে, তখন সেই সময়টাতে ফোন না ঘেটে বা অন্য সময় নষ্টটা না করে সেই সময় তুমি এনসিইআরটি পড়ো, সেই সময় তুমি একটু খবর দেখো, সেই সময় একটু নিউজ পেপার দেখো, সেই সময় হবি পারসিউ করো, মানে বেকার সময় নষ্ট করো না। মোদ্দা কথা হচ্ছে টাইমটাকে ওয়েস্ট করো না। যে টাইমটা তুমি ধরো মানে তোমার নষ্ট করার জন্য তুমি রেখেছিলে পড়াশোনার পরে, সেই টাইমটাতে তুমি যদি এই জিনিসগুলো করো, তোমাকে আলটিমেটলি ভবিষ্যতে গিয়ে অনেক বেনিফিট দেবে, অনেক রিটার্ন দেবে। সেটা এখন হয়তো বুঝতে পারবে না, বাট ফিউচারে বুঝতে পারবে। কারণ এই সময়টা যারা সঠিকভাবে কাজে লাগিয়েছে তারা ভবিষ্যতে অনেক ভালো কিছু করেছে, বাট যারা এই সময় উল্টোপাল্টা কাজ করেছে, সময় নষ্ট করেছে, মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরিয়েছে বা পিঠে ডানা মেলে উড়ে বেরিয়েছে, তো তারাই কিন্তু ভবিষ্যতে গিয়ে আলটিমেটলি খারাপ হয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বুদ্ধিমান হবে তারা সময়টাকে কাজে লাগাবে, ঠিক আছে। সো এইটাই বললাম এই মুহূর্তে। আর একান্তই যদি মনে হচ্ছে যে ব্যাচে ভর্তির জন্য কোথায় কন্ট্যাক্ট করবে বা কিছু জিজ্ঞেস করছিলে অনেকে কমেন্টে, আমি বলে দিচ্ছি ডেসক্রিপশনে সব থাকে নাম্বার দেওয়া, বাট অনেকেই আছো যে ভিডিও ডেসক্রিপশন খুঁজে পাও না বা বুঝতে পারো না কোন জায়গাটা, তাদের জন্য আমি দিয়ে দিচ্ছি 9163478353, এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, 7003517347, 9163478353, 7003517347, এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই যে কোনো একটাতে কন্ট্যাক্ট করবে আমার সাথে, এই দুটোতে আমি কথা বলবো, ঠিক আছে। তো এই যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে নেবে যদি মনে হয় ব্যাচে ভর্তি হতে চাও, 11-12-এর এনসিইআরটি ব্যাচে বা এসএসটির যে ব্যাচ যেগুলো থাকে আর কি 11-12-এর, তো তাহলে কন্ট্যাক্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ এপ্রিল মাস থেকে নতুন ব্যাচ শুরু হয়েছে, যেহেতু আমি যেহেতু ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে পড়িয়ে থাকি, এপ্রিল মাস থেকে ওদের নতুন সেশন হয়, জেনারেলি ওদের মার্চের থেকে সেশন স্টার্ট হয়, মানে শেষ হয় আর কি মার্চে। তো যাই হোক, আশা করছি তোমাদের যা যা প্রশ্ন ছিল যে এই মুহূর্তে কি করবে না করবে সবটা বলে দিলাম। আশা করছি উপকার হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, তাহলে বন্ধুদেরও উপকার হবে যারা এই ধরনের দোনোমনোর মধ্যে রয়েছে, কি করতে পারে না পারে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।